নমস্কার, নিউজ লাইভ প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। দেশের বিভিন্ন স্থানে লক্ষ লক্ষ ভোটারের নাম ডিলিট করা হয়েছে এবং তা করা হয়েছে কেন্দ্রীভূত সফটওয়্যার, অন্য রাজ্যের মোবাইল নম্বর ও নকল লগ ইন ব্যবহার করে। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে এই অভিযোগ করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছ থেকে 1 সপ্তাহের সম্পূর্ণ বিবরণও দাবি করেছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। কর্ণাটক ও মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে লক্ষ লক্ষ ভোট ডিলিট করা হয়েছে বিরোধীদের ভোট কমানোর উদ্দেশ্যে বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন রাহুল গান্ধী। 2023 সালে কর্ণাটক বিধানসভা নির্বাচনের সময় অলুন্দু কেন্দ্রে কংগ্রেসকে টার্গেট করে 6018টি ভোট কাটার চেষ্টা হয়েছিল। একইভাবে মহারাষ্ট্রের রাজুরা আসনে 6850 ভোট বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। সংখ্যালঘু, দলিত, উপজাতি এবং ওবিসি ভোটারদের নাম বিশেষভাবে বাদ দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। এক মহিলার মোবাইল নম্বর ব্যবহার করে 12 জনের নাম ডিলিট হয়েছে, অথচ তিনি এই ব্যাপারে কিছুই জানতেন না। আবার অন্য এক ব্যক্তির নাম ব্যবহার করে একইভাবে 12টি ভোট বাদ দেওয়া হয়েছে। এমনকি মাত্র 36 সেকেন্ডে 2টি অনলাইন ফর্ম জমা দেওয়ার ঘটনাও এদিনের সাংবাদিক সম্মেলনে তুলে ধরেন রাহুল গান্ধী। हर इलेक्शन में हमें रिपोर्ट आती थी कि वोटर्स डिलीट हो रहे हैं, कांग्रेस वोटर्स डिलीट हो रहे हैं, ऑपोजिशन के वोटर्स डिलीट हो रहे हैं, दलित वोटर्स डिलीट हो रहे हैं, आदिवासी हो रहे हैं, माइनॉरिटी वोटर्स डिलीट हो रहे हैं, ओबीसी वोटर्स डिलीट हो रहे हैं। मगर जब डिलीट होते हैं ऑपोजिशन के ही होते हैं। कर्नाटक में आलंद कंस्टिट्यूएंसी है, यहां पे चोरी पकड़ ली, कोइंसिडेंस से पकड़ी। वहां की जो बीएलओ थी उसने देखा कि उसके रिश्तेदार को डिलीट कर दिया गया था। जैसे चोरी पकड़ी जाती है, कोई छोटी सी गलती हो जाती है, हटा जाती है। अलंद में 6018 वोटर्स डिलीट हुए, उसमें से इनकी रिश्तेदार थे। उन्होंने पता लगाया कि मेरे रिश्तेदार को डिलीट किसने किया। पता लगा कि पड़ोसी ने रिश्तेदार को डिलीट किया। बीएलओ ने जाके पड़ोसी से पूछा कि भैया आपने मेरे रिश्तेदार को क्यों डिलीट किया। पड़ोसी ने कहा मैंने तो नहीं किया। बीएलओ सस्पिशियस हो गई, शक पड़ा, उसने प्रोसेस चालू कर दी। ভারতের প্রধান নির্বাচন কমিশনার ভোট চোরদের রক্ষা করছেন। গণতন্ত্র ধ্বংসের এই চক্রান্তে তিনি নীরব দর্শক নন, সক্রিয় রক্ষক বলে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করেন রাহুল গান্ধী। ज्ञानेश कुमार जी, आप अपना काम कीजिए, आपने ओथ लिया है, आप हिंदुस्तान के चीफ इलेक्शन कमिश्नर हैं। आपसे कर्नाटक की सीआईडी सबूत मांग रही है। आप कर्नाटक की सीआईडी को यह सबूत 1 सप्ताह के अंदर दे दीजिए, नहीं तो पूरा हिंदुस्तान के सारे युवा इस बात को एक्सेप्ट करेंगे कि आप हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन, हिंदुस्तान के संविधान की हत्या में शामिल हो, हिंदुस्तान की संविधान की रक्षा नहीं कर रहे हो और वोट चोरों की आप मदद कर रहे हो। কর্ণাটক সিআইডি নির্বাচন কমিশনকে বারবার লিখিত অভিযোগ জানিয়েছে, কিন্তু কোনো প্রতিক্রিয়া আসেনি বলেও এদিন অভিযোগ করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। 1 সপ্তাহের মধ্যে যদি সমস্ত তথ্য প্রকাশ না করা হয় তবে স্পষ্ট হয়ে যাবে কমিশনও ভোট চুরির সঙ্গে জড়িত বলেও মন্তব্য করেন রাহুল গান্ধী। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর সফরকে কেন্দ্র করে এখন সারা রাজ্যে উৎসাহ ও কৌতূহল। একদিকে ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, অন্যদিকে আধুনিক অবকাঠামোর সংযোজন। এই দুইয়ের মিলন ঘটবে মাতাবাড়িতে। পুনর্গঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধনের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার উদয়পুর সফর করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্রবিন্দু মাতাবাড়ি। আগামী 22 সেপ্টেম্বর ঐতিহাসিক ত্রিপুরেশ্বরী মন্দিরে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে। তিনি শুধু দেবীর দর্শনেই আসছেন না, উদ্বোধন করবেন মাতাবাড়ির নবনির্মিত পরিকাঠামো।
প্রসাদ প্রকল্পে পুনর্গঠিত ত্রিপুরা সুন্দরী মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি পর্যবেক্ষণ করতে বৃহস্পতিবার উদয়পুর সফরে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী সফরের পালাটানা হেলিপ্যাড থেকে শুরু করে মন্দিরের উদ্বোধন প্রতিটি ক্ষেত্রেই প্রস্তুতি চূড়ান্ত করতে সংশ্লিষ্ট আধিকারিকদের এদিন নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 22 সেপ্টেম্বর বিকেল 3টায় বিশেষ বিমানে আগরতলায় পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখান থেকে হেলিকপ্টারে করে নামবেন পালাটানার ওটিপিসি হেলিপ্যাডে। अंदर में उसमें तो स्टेज बना के कोई ढाकी बजाएंगे कोई এরপর প্রায় 11 কিলোমিটার সড়ক পথ পেরিয়ে জামজুরি, রমেশ চৌমুহনী ও ব্রহ্মাবাড়ি হয়ে পৌঁছবেন মাতাবাড়ি। মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এদিন নতুন অবকাঠামোর কিছু অংশ এবং প্রতীকীভাবে কয়েকটি স্টল উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে রাজ্যে এসে পৌঁছেছে স্পেশাল প্রোটেকশন গ্রুপ। কেবল রাজ্যে নয়, সমগ্র উত্তর পূর্ব ভারতের ভক্তদের কাছে অন্যতম পূজনীয় শক্তিপীঠ হল ত্রিপুরেশ্বরী মন্দির। মাতাবাড়ি সংলগ্ন অঞ্চলে প্রতি বছর দীপাবলির সময় মেলা বসে, যেখানে সমবেত হন লাখো ভক্ত। ফলে এখানে আধুনিক অবকাঠামো গড়ে উঠলে খুলবে ধর্মীয় পর্যটনের নতুন দিগন্ত। মাতাবাড়িকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে কেন্দ্রের প্রসাদ প্রকল্পের আওতায়। ভক্ত ও পর্যটকদের সুবিধার্থে উন্নত রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা, বিশ্রামাগার, প্রদর্শনী কেন্দ্র সহ গড়ে উঠেছে আধুনিক সুযোগ সুবিধা। এই প্রকল্পের প্রতীকী উদ্বোধনের মাধ্যমে উন্নয়নের ধারাকে নতুন মাত্রা দিতে চলেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সফর নিছক ধর্মীয় অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, উত্তর পূর্বে বিজেপি সরকারগুলির উন্নয়নমূলক ভাবমূর্তি তুলে ধরার ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রাজ্য সফর। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ধর্মীয় পর্যটন বৃদ্ধি পাচ্ছে, স্পষ্ট হবে এই বার্তা। নতুন অবকাঠামোর ফলে পর্যটন বাড়লে চাঙ্গা হবে স্থানীয় অর্থনীতিও। হোটেল, রেস্তোরাঁ, পরিবহন থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ী সবার জন্যই তৈরি হবে নতুন সুযোগ। বিশেষত মেলা উপলক্ষে অস্থায়ী স্টলগুলোর মাধ্যমে বহু পরিবার জীবিকা নির্বাহ করে। ফলে মাতাবাড়ির উন্নয়ন সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে সরাসরি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ত্রিপুরা বিধানসভার বর্ষাকালীন অধিবেশন শুরু হবে শুক্রবার থেকে। এবারের অধিবেশনে মোটে 4টি বিল পেশ করবে সরকার পক্ষ। এদিকে বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ নিয়ে বিধানসভা অধিবেশনে সরকার কোনো ঘোষণা দেয় কিনা তা নিয়ে তীব্র জল্পনা চলছে কর্মচারী মহলে। শুক্রবার থেকে শুরু হচ্ছে 13তম ত্রিপুরা বিধানসভার 8ম অধিবেশন। 23 সেপ্টেম্বর পর্যন্ত চলা এই অধিবেশন সংক্ষিপ্ত হলেও রাজনৈতিকভাবে তা তাৎপর্যপূর্ণ। শারদীয় দুর্গাপূজা উৎসব ও 22 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে সামনে রেখে সীমিত করা হয়েছে ত্রিপুরা বিধানসভার কার্যসূচি। এ থেকে স্পষ্ট, রাজনৈতিক ক্যালেন্ডার ও উৎসব ক্যালেন্ডার দুটির ভারসাম্য রক্ষার চেষ্টা করছে সরকার। অসুস্থতার কারণে স্পিকার না থাকায় সভাপতিত্ব করবেন ডেপুটি স্পিকার রামপ্রসাদ পাল। এটিকে সাধারণ প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবেই গ্রহণ করেছে বিরোধীরা। এবারের বিধানসভা অধিবেশন 4টি গুরুত্বপূর্ণ বিল উপস্থাপনের মধ্য দিয়ে নিজেদের এজেন্ডা স্পষ্ট করবে সরকার পক্ষ। প্রথম দিনেই প্রশ্নোত্তর পর্ব শেষে যে 4টি বিল পেশ হবে তার মধ্যে বিশেষ গুরুত্ব পাচ্ছে ত্রিপুরা রাজ্য পণ্য ও পরিষেবা কর বিল ও ত্রিপুরা জনবিশ্বাস সংশোধনী বিল। কর কাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে এই বিলগুলির বার্তা সাধারণ মানুষ থেকে ব্যবসায়ী সমাজের কাছে পৌঁছানোই সরকারের লক্ষ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। অন্যদিকে কারখানা দ্বিতীয় সংশোধনী বিল 2025 এবং ত্রিপুরা দোকান স্থাপনা 7ম সংশোধনী বিল শ্রম আইন ও কর্ম পরিবেশের উন্নতির প্রশ্নে রাজনৈতিক সুবিধা এনে দিতে পারে সরকারকে। তবে তাৎপর্যপূর্ণভাবে এবারের বিধানসভা অধিবেশনের দিকে তাকিয়ে থাকবে রাজ্যের কর্মচারী এবং পেনশন ভোগীরা।
অষ্টম বেতন কমিশন এবং বকেয়া মহার্ঘ ভাতা এবং মহার্ঘ রিলিফ কোনো ঘোষণা দেয় কিনা সরকার তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তীব্র জল্পনা। তাই বিধানসভা অধিবেশনের প্রথম দিন অর্থাৎ শুক্রবারে কর্মচারীদের জন্য হয়ে উঠতে পারে স্বপ্ন পূরণের দিন। এদিকে ব্যক্তিগত সদস্যদের প্রস্তাব উপস্থাপনের সুযোগ থাকলেও বাস্তবে ক্ষমতাসীনদের সংখ্যাগরিষ্ঠতা প্রায় সীমিত করে দেয় বিরোধীদের কার্যকর ভূমিকা। এই ক্ষেত্রে প্রধান বিরোধী দল সিপিআইএম প্রস্তাব আনলেও তা কতটা আলোচনার কেন্দ্রে আসবে তা নিয়ে রয়েই যাচ্ছে সংশয়। তবে বিরোধী কণ্ঠস্বর সংসদীয় রেকর্ডে অন্তর্ভুক্ত হওয়াটাই তাদের কাছে বড় সাফল্য বলে মনে করছে সিপিআইএম। 23 সেপ্টেম্বর শেষ দিনে নতুন প্রস্তাবিত আইন নিয়ে আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্য দিয়ে শেষ হবে অধিবেশন। এই পর্বে সরকারের আত্মপ্রচারমূলক বার্তা যেমন উঠে আসবে, তেমনি বিরোধীরাও শ্রম আইন, কর কাঠামো ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে আক্রমণ শানতে চাইবে সরকারের বিরুদ্ধে। ত্রিপুরা রাজনৈতিক পরিস্থিতি এখন বিজেপি বনাম বিরোধী জোটের লড়াইয়ে সীমাবদ্ধ। আসন্ন দুর্গাপুজো এবং প্রধানমন্ত্রীর রাজ্য সফরে উন্নয়নমূলক ও প্রশাসনিক বার্তা দিয়ে জনমনে উৎসাহ জাগাতে চাইছে সরকার। অন্যদিকে এই সংক্ষিপ্ত অধিবেশনকে সরকারের গুরুত্বপূর্ণ প্রশ্ন এড়ানোর কৌশল হিসেবে দেখাতে চেষ্টা করবে বিরোধীরা। সংক্ষিপ্ত হলেও এই অধিবেশন তাই রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দুর্গোৎসবের আগে পদ্মার ইলিশ এলো রাজ্যে, পর্যায়ক্রমে আরও কয়েকটি চালান আসবে রাজ্যে, কিন্তু তারপরও রয়েছে সংশয়ের ছায়া। বাঙালির 12 মাসে 13 পার্বণের মধ্যে শারদীয়া দুর্গা উৎসব সর্বাধিক গুরুত্বপূর্ণ। আর উৎসবের আনন্দে রসনার তৃপ্তির কথা উঠলেই বাঙালির মনে প্রথম আসে ইলিশের নাম। বিশেষত পদ্মার ইলিশ যেন এক আবেগের নাম। তাই দুর্গা উৎসবের আগে রাজ্যের বাজারে পদ্মার ইলিশ ওঠা মানেই উৎসব মুখরতার সঙ্গে সঙ্গে বিশেষ উচ্ছ্বাস। ইতিমধ্যেই পদ্মার ইলিশের প্রথম চালানে 1 মেট্রিক টন ইলিশ আসার পর শুক্রবারও ইলিশ এসেছে রাজ্যে। দুর্গা উৎসবের আগে ধাপে ধাপে মোট 15-20 টন ইলিশ আসতে পারে রাজ্যে। তবে বাংলাদেশে ইলিশ ধরা ও রপ্তানিতে মৌসুমি নিষেধাজ্ঞা কার্যকর হবে। ফলে কতটা মাছ শেষ পর্যন্ত আসবে তা নিয়ে থেকেই যাচ্ছে অনিশ্চয়তা। দুর্গাপুজোর সময়ে ইলিশের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। সাধারণত এ সময় পরিবার ও আত্মীয় স্বজন মিলে ভোজে অপরিহার্য হয়ে ওঠে ইলিশ। কিন্তু সরবরাহ সীমিত হলে বাজারে দাম বেড়ে যাওয়াই স্বাভাবিক। আমদানিকারকদের দাবি এবারের ইলিশ আকৃতিতেও ছোট এবং তুলনায় দামও বেশি হতে পারে। ফলে সাধারণ ভোক্তাদের নাগালের বাইরে চলে যেতে পারে ইলিশ মাছ। 2015 সালের বাংলাদেশের জাতীয় রপ্তানি নীতি অনুযায়ী শর্ত সাপেক্ষে ইলিশ বিদেশে পাঠানো যায়। তবে বাস্তবে প্রথম রপ্তানি অনুমতি দেওয়া হয় 2019 সালে, মূলত ভারতের দুর্গা উৎসবকে কেন্দ্র করেই। এরপর থেকে প্রতি বছর পুজোর আগে ইলিশ আসছে সীমিত পরিমাণে। গত বছর অন্তর্বর্তী সরকার প্রথমে 3000 টন ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত অনুমতি মেলে 2420 টনের। এবার সেই কোটা আরো কমিয়ে আনা হয়েছে 1200 টনে। পাশাপাশি নির্ধারিত হয়েছে রপ্তানি মূল্য হবে প্রতি কেজি অন্তত 12.5 মার্কিন ডলার, অর্থাৎ প্রায় 1057 টাকা। এই নির্ধারিত মূল্য এবং সীমিত সরবরাহ মিলিয়ে খুচরো বাজারে আরও বৃদ্ধি পাবে ইলিশের দাম। ইলিশের সর্বোচ্চ প্রজননকালীন সময়কে সুরক্ষিত রাখতে প্রতি বছর কয়েক মাস ধরা ও রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। বৈজ্ঞানিকভাবে এটি প্রয়োজনীয় হলেও বাঙালি সংস্কৃতিতে ইলিশ যে শুধু মাছ নয়, বরং এক বিশেষ আবেগ, তা অস্বীকার করা যায় না কোনোভাবেই। তাই উৎসবের মরশুমে সীমিত রপ্তানি হলেও সেটি বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়ায় বাঙালির জন্য। সব দিয়ে ত্রিপুরায় দুর্গা উৎসবের আগে পদ্মার ইলিশ পৌঁছানো নিঃসন্দেহে বাড়িয়েছে উৎসবের আমেজ। তবে সীমিত সরবরাহ, উচ্চ মূল্য এবং আসন্ন নিষেধাজ্ঞার কারণে এ আনন্দ খানিকটা ম্লান হয়ে যেতে পারে রাজ্যের সাধারণ ইলিশ প্রেমীদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 18 সেপ্টেম্বর
বিশ্ব বাঁশ দিবস। ত্রিপুরা ব্যাম্বো মিশনের উদ্যোগে আগরতলার প্রজ্ঞা ভবনে এই দিনটি উদযাপন করা হয়। বাঁশের গুরুত্ব অপরিসীম। প্রধানমন্ত্রীর বার্তা ভোকাল ফর লোকালের উপর গুরুত্ব দিয়ে বাঁশের মাধ্যমে ত্রিপুরাকে বিশ্বের দরবারে প্রথম পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব। অনুষ্ঠানে উদ্বোধন করে এই কথাই বললেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। বাঁশ পরিবেশে অক্সিজেন প্রদান করে, যা পরিবেশকে সুস্থ রাখতে সাহায্য করে। বাঁশের শৈল্পিক কারুকার্য দেশের বিভিন্ন পর্যটন স্থানে জায়গা করে নিয়েছে। বাঁশ ত্রিপুরা রাজ্যে গ্রিন গোল্ডের খনি বলে অনুষ্ঠানের বিশেষ অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী। এন্টারপ্রেনিয়রকে জিজ্ঞেস করলাম, ভারতবর্ষে 25,000 কোটি টাকার বিজনেস অপরচুনিটি রয়েছে শুধু ব্যাম্বুর উপর। আর আপনারা এটা জানবেন যে ত্রিপুরায় নাকি সর্বোত্তম ব্যাম্বু এটা ত্রিপুরাতেই পাওয়া যায়। যদিও শৈলেশ বলেছেন এখানে যে চায়না থেকে আসছে, চায়নার বাঁশ এবং ত্রিপুরার বাঁশের মধ্যে অনেক পার্থক্য। আমাদেরকে মিষ্টি বাঁশ পাওয়া যায়, তিতা বাঁশ পাওয়া যায়। এই বাঁশকরুল যখন আমরা খাই অনেকটা কিন্তু মিষ্টি বাঁশকরুল আছে আর তিতাও আছে, একদম খেতে পারবেন না। তো আমার দুঃখ হচ্ছে, আমি জানি, আমি ফরেস্ট মিনিস্টার হওয়ার পর খবর দিলাম যে কত আমাদের এখানে বাঁশ চাষ করতে হবে। I think you all have set the target for 126 hectares. Tripura Bamboo Mission is going to have their plantation. प्रवीण जी, आप मेरे तरफ क्यों देख रहे हो? मैंने कुछ गलत बोला? ওনার কাছে পিস্তল থাকলে তো শুট করে দিতেন আমাকে। নিশ্চয়ই ইন্টারেস্টে উনি শুনছেন এটা। আমি খবর নিয়ে দেখলাম যে এখানে অনেক বাঁশ লাগানোর এখনো আমাদের অপরচুনিটি আছে, এবং এখানে যারা আপনারা আর্টিসান মানে শিল্পী, যারা বাঁশকে নিয়ে কারুকার্য করে থাকেন, আপনারা এসছেন। বাঁশ চাষ করে যারা বিক্রি করছেন তারাও আসছেন। And this meeting is in fact the amalgamation of intellectual brain and the farmers and the artisans to share the knowledge যে আমরা এটা কিভাবে করতে পারি। ত্রিপুরার সবচেয়ে দুঃখ হলো, এককালে আমি প্রবীণ আগারওয়াল জিদের সামনেই বলবো, once upon a time ত্রিপুরা was full of bamboo, বাঁশ আর বাঁশ ত্রিপুরায়। এবং ফরেস্ট দপ্তর থেকে এই বাঁশকে কেটে জঙ্গল পরিষ্কার করে শাল সেগুন লাগানো হয়েছে, বিশ্বাস করছেন? এবং আজকে 50-60 বছর বাদে আমাদের মহান ফরেস্ট অফিসার এখন বুঝতে পেরেছেন এইটা আমাদের ঐতিহাসিক ভুল হয়েছে। উৎসবের প্রাক্কালে শ্রমিকদের রেগা ট্রিএপের কাজের দাবি করল সিটু। একই সাথে শ্রমিকদের বোনাস এবং এক্সগ্রেশিয়া দেবার দাবিও জানালো সিটু। শারদীয় দুর্গোৎসবের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন, অথচ এখনো পর্যন্ত শ্রমিকদের জন্য বোনাস বা এক্স গ্রেশিয়া ঘোষণা করেনি সরকার। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল সংগঠিত করে এরকমটাই জানালো সিআইটিইউ ত্রিপুরা রাজ্য কমিটি। বোনাস বা এক্স গ্রেশিয়া শ্রমিকদের অধিকার বলেও জানিয়েছে সিআইটিইউ। এদিন সিআইটিইউ এবং কৃষক ফ্রন্টের যৌথ উদ্যোগে মিছিল এবং সভা সংঘটিত হয় আগরতলায়। শ্রমিকদের ওয়েজ অনুযায়ী তাদের বোনাস দেওয়ার কথা দিচ্ছে না, বরাবরই এগুলো করছে এই সরকার ক্ষমতা আসার পর। এক্সেন্সিও দিচ্ছে না, এটা প্রতিবাদে এক্সেন্সিয়া বোনাস পুজোর আগে দিতে হবে। এটা আইন, এটা কারো দান না, দক্ষিণা না, এটা প্রাপ্য, এটা অধিকার। এই সরকারের কোনো হেরদম নেই। আমরা বলছি পুজোর আগে এক্সেন্সিয়া বোনাস দিতে হবে। আর তার সঙ্গে আমরা লক্ষ্য করছি গত কিছুদিন যাবৎ প্যালেস্টাইনে যেইভাবে গাজা ভূখণ্ডে আক্রমণ সংঘটিত করছে আমেরিকার মদতে ইসরায়েল, তার প্রতিবাদে সারা দেশে কর্মসূচি চলছে। এটাও আমরা একসঙ্গে পালন করেছি। এটার প্রতিবাদী। আর রেগার টুইপে কাজ করিয়েছেন, টাকা দিচ্ছেন না, এটার প্রতিবাদী আজকের এই সমাবেশ সংগঠিত করা হয়েছে। উৎসবের মরশুম শুরু হয়ে গেলেও রেগা এবং টুয়েপের কোনো কাজ নেই শ্রমিকদের জন্য। নামমাত্র হাতে গোনা কয়েকজন পাচ্ছেন রেগা এবং টুয়েপের কাজ বলে অভিযোগ করে অবিলম্বে সব
বেনিফিশিয়ারিদের রেগা এবং টুয়েপের কাজ বরাদ্দ করার দাবি জানিয়েছে সিআইটিইউ। আমাদের ত্রিপুরা রাজ্যের এই শ্রম দপ্তরে কিছু মিটিং সংগঠিত হয়েছে, কিছু বোনাস রেজিস্ট্রেশন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু যেখানে মিটিং আজ থেকে 10-15 দিন আগে হয়েছে সেখানে এখন পর্যন্ত সেই শ্রম ক্ষেত্রগুলোতে শ্রমিকরা বোনাস বা রেজিস্ট্রেশন পাননি। এখনো ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম পাহাড়ে রেগার কাজ সবাই পাননি, টুয়েপের কাজ সবাই পাননি। যারাও বা কাজ পেয়েছেন আমরা নিশ্চিত নয় যে না উৎসবের আগে তাদের হাতে টাকা পৌঁছবে। তার জন্য আমরা দাবি করছি বোনাসের রেশিয়া যেমন দিতে হবে, অনুদান দিতে হবে এবং তার পাশাপাশি আমাদের রেগা এবং টুয়েপের কাজ এবং মজুরি দিতে হবে যাতে উৎসবের আগে। সরকারি দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী রাজ্যে বর্তমানে রেগা শ্রমিক রয়েছেন 9.61 লক্ষ। চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত রেগা শ্রমিকদের কাজ দেওয়া হয়েছে গড়ে 39 শ্রম দিবস। শারদীয় দুর্গোৎসবে রেগা এবং টুয়েপের কাজের মধ্য দিয়ে গ্রামীণ অর্থনীতির পাশাপাশি শহরের শ্রমিকদের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়েছে সিআইটিইউ। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।